আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি উত্থাপন নিঃসন্দেহে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। কারণ এই দুই ইস্যু এখন কেবল বিচারিক বা আইনগত বিষয় নয়, এগুলো বাংলাদেশ ভারত সম্পর্কের রাজনৈতিক আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বক্তব্য অনুযায়ী বৈঠকে তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণের বিষয়টি সামনে আনেন। অর্থাৎ ঢাকা একদিকে ভারতের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক ও কার্যকর রাখতে চাইছে, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অত্যন্ত স্পর্শকাতর দুটি ইস্যুতেও নয়াদিল্লির সহযোগিতা প্রত্যাশা করছে। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নটি দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হয়ে উঠতে পারে। শেখ হাসিনা ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও বিচারিক কার্যক্রম রয়েছে এবং তার প্রত্যর্পণের দাবি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে ঢাকা আনুষ্ঠানিকভাবেও নয়াদিল্লির কাছে তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে, কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সরল নয়। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও প্রত্যর্পণ বাস্তবায়নের ক্ষেত্রে আইনি, রাজনৈতিক ও কূটনৈতিক নানা বিষয় বিবেচনার সুযোগ রয়েছে। ফলে তারেক রহমানের সরাসরি এই দাবি মূলত ভারতকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিয়েছে। বাংলাদেশ এখন এই বিষয়টিকে দ্বিপক্ষীয় সম্পর্কের কেন্দ্রীয় এজেন্ডার অংশ হিসেবে দেখতে চায়। একই সঙ্গে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড অভিযুক্তদের ফেরত দেওয়ার দাবি আরও একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। কারণ কোনো দেশের ভূখণ্ডে অবস্থানরত হত্যাকাণ্ডের সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়টি দুই দেশের আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার পারস্পরিক সহযোগিতার সঙ্গে সম্পর্কিত। ঢাকা যদি মনে করে অভিযুক্তরা ভারতে অবস্থান করছেন, তাহলে তাদের প্রত্যর্পণ বা আইনি প্রক্রিয়ার আওতায় আনার জন্য ভারতের সহযোগিতা অপরিহার্য। এই দুই দাবিকে একই বৈঠকের সামনে এনে প্রধানমন্ত্রী কার্যত বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক কেবল বাণিজ্য, সীমান্ত, পানি, বিদ্যুৎ বা যোগাযোগের মতো প্রচলিত ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না। বিচারিক ও নিরাপত্তার সহযোগিতাও সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাবে। দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গেও তার দীর্ঘ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে তার নিয়োগ তাই বিশেষ গুরুত্ব বহন করে। তার প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার বিষয়টি প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন বাংলাদেশ সরকার এবং ভারতের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের একটি অংশ মনে করে ভারত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠ অবস্থান নিয়েছিল এবং ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত সেই ধারণাকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে ভারতের নিরাপত্তা ও কৌশলগত মহলে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক পরিবর্তনকে ঘিরে উদ্বেগ রয়েছে। ফলে দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি পূরণ করা সহজ হবে না। তারেক রহমানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি একই সঙ্গে কঠোর দাবি এবং সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন। তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ ও হত্যাকাণ্ডের আসামিদের ফেরত চেয়েছেন, কিন্তু একই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। এটি একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান, অর্থাৎ ঢাকা ভারতের সঙ্গে সংঘাত চায় না, কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় ও বিচারিক ইস্যুতে ছাড় দিতেও প্রস্তুত নয়।
একদিকে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগের সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ, বঙ্গোপসাগরীয় কৌশল, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করলে ভারতের সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার উপরের প্রভাব নিয়ে নয়াদিল্লিকে হিসাব করতে হবে। ভারত যদি প্রত্যর্পণ প্রশ্নে দীর্ঘসূত্রিতা করে তাহলে বাংলাদেশে ভারত বিরোধী জনমত আরও শক্তিশালী হওয়ার ঝুঁকি রয়েছে। আবার ভারত যদি দ্রুত প্রত্যর্পণের পথে এগোয় তবে সেটিও তার জন্য একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত হবে। একইভাবে ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের ফেরত দেওয়ার বিষয়টি ভারতের জন্য তুলনামূলকভাবে বেশি আইনগত কাঠামোর মধ্যে পরিচালনা করার সুযোগ তৈরি করতে পারে। যদি বাংলাদেশ পর্যাপ্ত প্রমাণ, আদালতের নথি ও আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন উপস্থাপন করে তাহলে ভারত বিষয়টিকে রাজনৈতিক বিরোধের বদলে আইনি সহযোগিতার কাঠামোয় বিবেচনা করতে পারে। এই পথটি দুই দেশের জন্যই তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। তবে সামগ্রিকভাবে এই বৈঠককে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচক হিসেবে দেখা যেতে পারে। তারেক রহমান সরকার যদি ভারতের সঙ্গে সম্পর্ককে পুনর্গঠন করতে চায় তাহলে তাকে একই সঙ্গে অর্থনীতি, সীমান্ত, পানি, বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক যোগাযোগ এবং নিরাপত্তার মতো বাস্তব স্বার্থের বিষয়গুলো এগিয়ে নিতে হবে এবং শেখ হাসিনার প্রত্যর্পণের মতো রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল দাবিও বজায় রাখতে হবে। ভারতের ক্ষেত্রে পুরনো রাজনৈতিক সমীকরণের বাইরে গিয়ে নতুন সরকারের সঙ্গে কার্যকর সম্পর্ক তৈরি করা জরুরি। শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্ক কতটা উন্নত হবে তা নির্ভর করবে উভয় পক্ষ কতটা বাস্তববাদী ও পারস্পরিক আস্থাভিত্তিক কূটনীতি গ্রহণ করতে পারে তার উপর। শেখ হাসিনার প্রত্যর্পণ ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত দেওয়ার দাবি তাই শুধু দুটি পৃথক আইনি বিষয় নয়, এগুলো আগামী দিনে ঢাকা নয়াদিল্লির সম্পর্কের আস্থার পরীক্ষা হয়ে উঠতে পারে। বাংলাদেশ যদি এই দাবিগুলোকে প্রমাণ, আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এগিয়ে নেয় এবং ভারত ও বিষয়গুলোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে আইন ও দ্বিপক্ষীয় সহযোগিতার কাঠামোর বিবেচনা করে, তাহলে বর্তমান উত্তেজনা ধীরে ধীরে কমিয়ে একটি নতুন বাস্তববাদী সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।